হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম ইন নলেজ বার্ড একাডেমি। স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারের ম্যাথামেটিক্সের ইম্পর্টেন্ট টপিকসগুলো সম্বন্ধে ডিসকাস করব। তোমরা জানো যে তোমাদের 6টা ইউনিট আছে, তো ইউনিটের কি কি ইম্পর্টেন্ট টপিকস আছে যেগুলোতে ফোকাস করলে তোমরা সেমিস্টারে কম পড়ে ম্যাক্সিমাম মার্কস পেতে পারো। স্টুডেন্টস, এমন অনেক টাইমে হয় যে আমরা সেমিস্টার এক্সাম দিয়ে দিই, আমরা সিলেবাস দেখে পড়ি, আমরা অনেক কিছুই কভার করি, তারপর সেমিস্টারে মনে হয় আরে এই টপিকটা ছিল, এটা তো ছেড়ে গেল, এটার জন্য একটু মার্কস ছেড়ে যায় তোমাদের, তাহলে সেখানে তোমরা ম্যাক্সিমাম মার্কস করতে পারো না। তো সেই কারণে আজকে আমি প্রত্যেকটা টপিক নেব, প্রত্যেকটা ইউনিট নেব, ইউনিটের চ্যাপ্টার্স নেবো, চ্যাপ্টার্সের টপিক ওয়াইজ ডিসকাশন করব যে কোন কোন টপিকসগুলো তোমাদেরকে সেমিস্টারের জন্য পড়তে হবে এবং সেই টপিকসগুলোর মধ্যে কোন টপিকসগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, কোনখান থেকে বেশি মার্কস আসে, সেগুলো আমি ভালোভাবে ডিসকাস করব। তো চলো আজকের টপিক শুরু করি। তো আজকে ইউনিট ওয়াইজ ডিসকাশনের আগে একটু তোমাদের এক্সাম প্যাটার্ন সম্বন্ধে ডিসকাস করে নিই। দেখো, তোমাদের সেমিস্টারে যে এক্সাম আসে সেই এক্সাম প্যাটার্ন সম্বন্ধে একটু ডিসকাস করব। দেখো, এক্সামে না দুটো পার্ট থাকে তোমাদের মার্কিংয়ের, টোটাল 100 মার্কসের থাকে না, টোটাল 100 মার্কসের সাবজেক্টস থাকে, সেখানে দুটো পার্টে ডিভাইড থাকে। একটা হচ্ছে তোমাদের ইন্টারনাল মার্কস, মানে তোমাদের কলেজ যেটা দেয়, সেই ইন্টারনাল মার্কসে তোমাদের থাকে 40, যেখানে তোমাদের অ্যাটেন্ডেন্স, তোমাদের তারপরে ভাইভা, তারপরে তোমাদের যে ক্লাস টেস্ট নেয় সেগুলো নিয়ে টোটাল 40 মার্কস থাকে। সেমিস্টারে তোমাদের 60 মার্কস থাকে। এই 60 মার্কসের যদি প্যাটার্নে আমরা দেখি দু টাইপের কোয়েশ্চেন থাকে, অবজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ। তো অবজেক্টিভ কোয়েশ্চেন তোমাদের কাছে থাকে 20টা অবজেক্টিভ কোয়েশ্চেন থাকে, মানে 20 মার্কসের অবজেক্টিভ কোয়েশ্চেন থাকে, সেখানে 10 × 2 মার্কসে ডিভাইড থাকে, 10টা কোয়েশ্চেন করতে হয় 2 মার্কসের। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে বলে দিই, তোমরা অনেকেই করো কি, লোকের দেখে অপশন এ কারেক্ট করে দাও, অপশন বি কারেক্ট করে দাও, এটা করলে হবে না। তোমরা যদি শুধুমাত্র অপশন টিক করে চলে আসো, তোমরা এই যে প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্কস আছে, এখানে অনলি 1 মার্কস পাবে, অথবা কোনো টিচার হাফ মার্কসও দিতে পারে, মানে 1 মার্কস প্রেফারেবলি পাওয়া যায়। তোমাদের কমপ্লিট মার্কস পেতে হলে কি করতে হবে না, তোমাদেরকে ওই অপশনটা তো চুজ করতে হবে, ওই অপশনটা কিভাবে আসছে ওটা একটু নিচে এক্সপ্লেন করে দিতে হবে, এটা তোমরা মাথায় রেখো। ফুল মার্কস পেতে হলে অ্যান্সারটা বের করে তোমার দেখতে হবে যে কোন কনসেপ্টে অ্যান্সার আসছে সেটা দেখাতে হবে। এটা কেন করা হয়েছে? কারণ অনেকে চিটিং করতে পারে, সেই জিনিসটাই যাতে চিটিং করে ফুল মার্কস না পেয়ে যাও সেই ব্যবস্থা করা হয়েছে। সেকেন্ড সেগমেন্টে আসি সাবজেক্টিভ, সেখানে তোমাদের 8টা কোয়েশ্চেন করতে হয়, 8 মার্কসের 5টা কোয়েশ্চেন করতে হয়, 8 × 5 = 40, সো হিয়ার 40, হিয়ার 20, টোটাল 60 মার্কস। এবার হচ্ছে এই 8 মার্কসের 5টা কোয়েশ্চেন, সেখানে তোমাদের অপশন থাকবে, সেগুলোর মধ্যে মোট 5টা কোয়েশ্চেন করতে হবে, এক্সট্রা কোয়েশ্চেন্সও থাকবে, এখানে যেমন এমসিকিউ তো এক্সট্রা কোয়েশ্চেন্স থাকবে। এবার 8 কীভাবে থাকতে পারে? হতে পারে 2 + 2 + 2 + 2 দিতে পারে, অথবা 3 + 3 + 2 দিতে পারে, অথবা 3 + 5 দিতে পারে। এটার চান্স একটু কম থাকে, বেশিরভাগ দেখা গেছে 2 + 2 + 2, 3 + 3 + 2 এইভাবে কোয়েশ্চেন দিয়েছে, অথবা একটা 1 + 4 + 3 এইভাবে দিতে পারে। তো এইটার চান্স কম থাকে, যেহেতু তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন অলরেডি দিচ্ছে, 1-এর চান্সটা কম থাকে, বেশিরভাগ চান্স থাকে এই টাইপের কোয়েশ্চেন আসে 2 + 2 + 2 + 2, 3 + 3 + 2, 3 + 5 এই টাইপের কোয়েশ্চেন্স আসে, সেখানে চ্যাপ্টার ওয়াইজ মিক্স করে কোয়েশ্চেন্স এইভাবে দিয়ে দেয়। এবার তোমরা এখানে কি করতে হয় না, তোমাদেরকে এই 60 মার্কসের মধ্যে পাস করতে গেলে 24 মার্কস মিনিমাম পেতেই হয়, মানে 40% পেতেই হবে পাস করতে গেলে। তো এই দুটো মার্কস যোগ হবে, তারপরে আউট অফ 100 তুমি কত পেলে সেটা তোমার ফাইনাল মার্কসে অ্যাড হবে। তাহলে বুঝতে পারছো সেমিস্টার মার্কসের ইম্পর্টেন্ট খুব বেশি। এখানে যদি তুমি 40-এ তোমাকে 40ও যদি দিয়ে দেয়, আমি বললাম 35ও যদি দিয়ে দেয়, কোনো লাভ নেই যদি তুমি এখানে 24 না তুলতে পারো। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেমিস্টার এক্সামটা, সেখানে ফোকাস দেওয়া। এবার আমি চলো ম্যাথামেটিক্সের পার্সপেক্টিভে কোন ইউনিটগুলোতে ফোকাস করবে, কোন জিনিসগুলোতে ফোকাস করবে, সেগুলো আমি তোমাদেরকে একটু বলি। তো চলো এটা রাফ করে দিই, আশা করি প্যাটার্নটা পুরো বুঝতে পেরেছো। এবার দেখো, তোমাদের ম্যাথামেটিক্সে টোটাল 6টা ইউনিট আছে, তো ইউনিট ওয়াইজ আমি ডিসকাস করি। তো দেখো, যদি আমরা আসি, তো ফার্স্টে হচ্ছে ইউনিট 1। ইউনিট 1, সেখানে টপিক কি, দুটো মেন চ্যাপ্টার আছে ইউনিট 1-এ, দ্যাট ইজ ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট দুটো ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে। তো এখানে ইম্পর্টেন্ট টপিকসগুলো কি, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আর তোমাকে এটা বলে রাখি এটা খুবই সহজ চ্যাপ্টার, যদি তোমরা স্টেপ বাই স্টেপ কোয়েশ্চেন করো। দেখো, এখানে না কোনো রকেট সায়েন্সের দরকার হয় না, বেশি ভাবার দরকার হয় না, এখানে যদি মেথড জানো খুবই ইজি চ্যাপ্টার, এইটা ছাড়বে না, এই ইউনিটটা ছাড়ারই নেই।
খুবই সহজ চ্যাপ্টার, তোমরা যদি আবার মেথড বুঝে যাও মেথডোলজিক্যালি করতে পারবে। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন তোমাকে মাথা খাটাতে হয়, এখানে মাথা খাটাতে হবে না, তুমি প্রসেস জানলে পরপর করতে পারবে। তো এখানে যে ইম্পর্টেন্ট টপিকসগুলো, প্রথমে হচ্ছে প্রপার্টিজ অফ ম্যাট্রিক্স, বেসিক প্রপার্টিজ অফ ম্যাট্রিক্স। এই প্রপার্টিজ অফ ম্যাট্রিক্সে তোমাদের কি পড়তে হয়, যেমন সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স, এই যে বেসিক প্রপার্টিসগুলো আছে সেগুলো পড়তে হবে। তারপর ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমার ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করা, আর ইনভার্স বের করা, ট্রান্সফার বের করা, খুবই ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। 3 নাম্বার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তোমাদেরকে জানতে হবে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন খুবই ইম্পর্টেন্ট টপিক, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তোমাদেরকে জানতে হবে। এবার এখানে একটা টপিক বলে রাখি, এখানে দেখবে ম্যাট্রিক্স একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, বারবার রিপিট হয়, প্রুভ দ্যাট আ ম্যাট্রিক্স ক্যান বি শোন ইন দ্য সাম অফ আ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। মানে এখানে বলে যে একটা ম্যাট্রিক্সকে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স প্লাস একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম হিসাবে দেখানো যায়। এই প্রুফটা তোমাদের খুব আসে, খুবই ইম্পর্টেন্ট, এই প্রুফটা করে নিও। আমি লিখছি না, লিখলে অনেক লেন্দি হয়ে যাবে, আমি তোমাকে বলে দিলাম যে একটা ম্যাট্রিক্সকে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স প্লাস একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম হিসাবে লিখতে পারো। এই টপিকটা তোমাদের অনেক সময় আসে, অনেক সময় না, রেগুলারলি আসে, তো এইটা ছেড়ে যাবে না, ঠিক আছে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হলো, তারপরে এখানে না ইকুয়েশন সলভিং বলে একটা টপিক আছে, ইকুয়েশন সলভিং। সেখানে না তোমাদের দুটো মেথড আছে ইকুয়েশন সলভিংয়ের। ফার্স্ট মেথড হচ্ছে যেটা হচ্ছে তোমার কি বলে ইনভার্স মেথড, একটা আছে ইনভার্স মেথড, এটা হচ্ছে ক্র্যামার রুলস আছে, ক্র্যামার্স রুল। এই দুটো মেথডে তোমাকে ইকুয়েশন দিয়ে দেবে, ম্যাট্রিক্স ইকুয়েশন দিয়ে দেবে দুটো তিনটে, সেই ইকুয়েশনগুলো সলভ করতে হবে। দুটো মেথডে আসতে পারে, আইদার ইনভার্স মেথডে আসতে পারে বা ক্র্যামার্স রুলে আসতে পারে। এগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক, আমি যে টপিকগুলো ডিসকাস করছি না এগুলো ওই চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আছে সেগুলোই আমি একমাত্র ডিসকাস করছি। তারপরে 6 নাম্বার চায়েস মেথড আছে। চায়েস মেথডটা কি না বলছি আমি, 4x4 ম্যাট্রিক্স সলভ করতে গেলে একটা ম্যাট্রিক্সের বা ডিটারমিনেন্ট 4x4 ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট সলভ করতে হলে বা 4x4 ডিটারমিনেন্টের 4x4 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে গেলে অ্যাকচুয়ালি কী হয়, ম্যাট্রিক্স একটা থাকে, তার ডিটারমিনেন্ট মানে হচ্ছে তার ভ্যালু বের করা। তো 4x4 ম্যাট্রিক্সের ভ্যালু বের করতে গেলে বা ডিটারমিনেন্ট বের করতে গেলে তোমাদের চায়েস মেথড ইউজ করতে হয়। এবার ডিটারমিনেন্ট থেকে কী কোয়েশ্চেন্স আছে দেখো, এগুলো তো ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স কম্বাইন্ড আসবে, এমন তো আসবে না ডিটারমিনেন্ট টপিক আসবে ম্যাট্রিক্স আসবে না, এটা কম্বাইন্ড চ্যাপ্টার, কম্বাইন্ড ইউনিট, কম্বাইন্ড কোয়েশ্চেন্স আসবে। আরেকটা যেটা করতে হবে না, ডিফারেন্ট টাইপ অফ প্রুফস, তোমাকে প্রুফস দিয়ে দেবে, প্রুভ দ্যাট, প্রুফস অফ ডিটারমিনেন্ট ইউজিং रो और कॉलम एलिमेंट्री ऑपरेशन, ऑपरेशंस। তোমরা এই টপিকটা নিশ্চয়ই পড়েছো, রো অপারেশনস, কলম অপারেশনস, রো এলিমেন্টারি অপারেশনস, কলম এলিমেন্টারি অপারেশনস। কি এটা মনে করে দিই, দেখো আমরা কি হয়, ধরো একটা কলম C1 আছে, C1 = C1 + C2 করে দিলাম, অথবা ধরো একটা রো R3 আছে কোনো একটা ডিটারমিনেন্টের, রো R3 = R2 + R1 করে দিলাম। এইভাবে যে অপারেশনস লাগিয়ে আমরা প্রুফগুলো করি এটাকে বলে রো এলিমেন্টারি অপারেশনস বা কলম এলিমেন্টারি অপারেশনস। তো এটা হলো তোমার ইউনিট 1 এর টোটাল ইম্পর্টেন্ট টপিক। আর এটা সিনসিয়ারলি বলে রাখি, এই টপিক এই চ্যাপ্টার ছাড়বে না, খুবই সহজ চ্যাপ্টার। যারা ইভেন আর্টসের থেকে এসছো বা 10 থেকে এসছো, এটা খুবই সহজ চ্যাপ্টার, এখানে করতে গেলে কোনো রকেট সায়েন্স লাগবে না। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন একটু টাফ টপিক তাদের জন্য, বাট দিস ইজ ভেরি ইজি টপিক, এখানে ছাড়বে না। তো এখানে ইম্পর্টেন্ট টপিকসগুলো আমরা ডিসকাস করলাম। এবারে আমরা আসবো তোমাদের ইউনিট 2তে। ইউনিট 2তে কী কী ইম্পর্টেন্ট টপিকস তোমাদের আছে সেটা আমরা দেখব। ওকে, সো লেটস স্টার্ট ইউনিট 2। দেখো ইউনিট 2তে তোমাদের কী টপিক আছে না, ইউনিট 2তে আছে কোঅর্ডিনেট জিওমেট্রি। তো এখানের বেসিক্স যে টপিকগুলো, দেখো কোঅর্ডিনেট জিওমেট্রির প্রথমে কিছু বেসিক্স টপিকস আছে, যেমন যেখান থেকে তোমাদের MCQ আসে এবং লং কোয়েশ্চেনও 2-3 নম্বরের কোয়েশ্চেন্স আসতে পারে ডেসক্রিপটিভ টাইপের। তো এখানে বেসিক্সগুলো কি, তো আমরা জানি কোঅর্ডিনেট সিস্টেম দুটো টাইপের হয়, একটা হচ্ছে কার্টেশিয়ান
কার্টেশিয়ান অ্যান্ড পোলার। তো তোমাদের কোয়েশ্চেনে কি দেয় না, কার্টেশিয়ান কোঅর্ডিনেট দিয়ে পোলারে কনভার্ট করতে বলে বা পোলার দিয়ে কার্টেশিয়ানে কনভার্ট করতে বলে, এই টাইপের একটা কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট ধরো দুটো পয়েন্ট দিল, পয়েন্ট এ অ্যান্ড পয়েন্ট বি, বললো এ বি পয়েন্টের ডিস্টেন্স বের করো, এর কোঅর্ডিনেট দেওয়া আছে, বি এর কোঅর্ডিনেট দেওয়া আছে, এ বি পয়েন্টের ডিস্টেন্স বের করো। দেখো তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি না, তোমাদের শুধুমাত্র 2D আছে, 3Dটা তোমাদের সিলেবাসে নেই, 2Dতে আছে, আর 2Dতে এই টপিকগুলো আছে। দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, এটাকে ডিস্টেন্স ফর্মুলা বলে। তারপরে ধরো এ পয়েন্ট একটা দেওয়া আছে, বি পয়েন্ট একটা দেওয়া আছে, বি পয়েন্ট দেওয়া আছে, দুটোর কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে। ধরো এক্স কমা ওয়াই, x1 y1 বা x2 y2 দুটো কোঅর্ডিনেট দিয়েছি। এবার বলেছে পি কোনো একটা পয়েন্ট আছে যেটা এ বিকে ধরো 2:3তে বাইফার্কেট করেছে। ধরো এ বি একটা লাইন, এ বি লাইনকে পি কোনো একটা পয়েন্ট বাইফার্কেট করেছে, তো এই পি পয়েন্টের কোঅর্ডিনেট বের করো। এটাকে বলে ইন্টারনাল বাইসেকশন। এছাড়াও ধরো এটা হতে পারে যে এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, বাইরে কোনো একটা পয়েন্ট পি আছে, এর কোঅর্ডিনেট বের করো। এই পি পয়েন্টটা এর কোঅর্ডিনেট দেওয়া আছে, বি এর কোঅর্ডিনেট দেওয়া আছে, পি পয়েন্টটা এ বিকে 2:1 অনুপাতে এক্সটার্নালি ডিভাইড করেছে। সো ইন্টারনাল বাইফার্কেশন, এক্সটার্নাল বাইফার্কেশন, এর ওপর কোয়েশ্চেন্স তোমাদের আসতে পারে, ঠিক আছে। এছাড়াও তোমাদের দেয় ট্রাইঙ্গেল, এরিয়া অফ ট্রাইঙ্গেল, ট্রাইঙ্গেলের এরিয়া বের করতে দেয়। তো এগুলো বেসিক্স টপিক্সের মধ্যে আছে, ঠিক আছে। সেখানে আরেকবার বলে দিই আমি, কার্টেশিয়ান পোলার কোঅর্ডিনেট সিস্টেমের কনভার্সন, ডিস্টেন্স ফর্মুলা, ইন্টারনাল বাইফার্কেশন, এক্সটার্নাল বাইসেকশন, এরিয়া অফ ট্রাইঙ্গেল, এটা ম্যাট্রিক্স মেথড ইউজ করে আমরা করে থাকি এরিয়া অফ ট্রাইঙ্গেল, ওখান থেকে প্রবলেমস আসে। এরপরে যে ইম্পর্টেন্ট টপিক্সগুলো আছে ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন্সের জন্য, সেটা ফার্স্টে তোমাদের হচ্ছে স্ট্রেট লাইন, সেকেন্ড হচ্ছে সার্কেল, এছাড়াও একটা পার্ট আছে দ্যাট ইজ কোনিক সেকশন। এই কোনিক সেকশনের মধ্যে তিনটে মেইন টপিক আছে আমার, সেটা হচ্ছে প্যারাবোলা, সেকেন্ড হচ্ছে হাইপারবোলা, অ্যান্ড থার্ড হচ্ছে ইলিপস। তো দেখো এই সব টপিকগুলোর মধ্যে আমাকে যদি ইম্পর্টেন্ট টপিক চুজ করতে বলো বা বলো যে স্যার কোন টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বেসিক্স, এখান থেকে MCQ প্লাস 2 নম্বরের কোয়েশ্চেন আসতে পারে। আর সবচেয়ে ডেসক্রিপটিভ কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে দ্যাট স্ট্রেট লাইন অ্যান্ড সার্কেল। এখান থেকে তোমাদের লাস্ট সেমিস্টারের মানে যত সেমিস্টার কোয়েশ্চেনে দেখলে দেখতে পাবে বেশিরভাগ কোয়েশ্চেন স্ট্রেট লাইন আর সার্কেলের উপর ফোকাস করে বোর্ড। এমন নয় যে কোনিক সেকশন থেকে আসতে পারে না, তবে ফোকাস কম থাকে। এখানে যদি 80% ফোকাস থাকে, এখানে 20% ফোকাস থাকে। এখান থেকে কোয়েশ্চেন খুবই কম থাকে, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস থেকে। বেশি ফোকাস দেয় স্ট্রেট লাইনের প্রবলেম, সার্কেলের প্রবলেম, ঠিক আছে। এটা ভালো করে করতে হবে। দেখো তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের যে 6টা ইউনিট আছে না, এই দুটো ইউনিট 1 ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট আর ইউনিট 2 কোঅর্ডিনেট জিওমেট্রি খুবই থিওরিটিক্যাল ইউনিট। এখানে তুমি যদি জানো যে একটা অঙ্ক কীভাবে প্রসিড করতে হবে, এখানে রকেট সায়েন্স বা তোমার মাথা বেশি লাগাতে হবে না, তুমি ইজিলি করতে পারবে। তাই যাদের ম্যাথে একটু ভীতি আছে বা ম্যাথে একটু উইক আছো, এই দুটো সেকশন কোনোভাবে ছাড়বে না। এরপরেও আমি বলবো কোন সেকশনটা আরও সহজ আছে, এই দুটো সেকশন তোমাদেরকে মাস্ট করতেই হবে। সো এটা গেল ইউনিট 2 এর। এবার আমরা আসবো ইউনিট 3-তে। ওকে, সো দেখো ইউনিট 3-তে যে তোমাদের চ্যাপ্টারটা আছে দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ডিফিকাল্ট ওয়ান, ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাসের দুটো পার্ট আছে। ফার্স্ট পার্ট ইনডেফিনিট ইন্টিগ্রেশন, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন। এন্টি করে রেখে দিচ্ছি। এবার দেখো এই দুটো জিনিস কি, দেখো ইনডেফিনিট ইন্টিগ্রেশন মানে যেখানে ইন্টিগ্রেশন ধরো x dx দিয়েছে, বাট এখানে কোনো লিমিট দিয়ে দেয়নি। নর্মাল ইন্টিগ্রেশন। ডেফিনিট মানে এখানে তোমাকে ধরো x = 0 থেকে x = 3 দিয়ে দিল x dx, এটাকে বলে ডেফিনিট, যেখানে লিমিটটা ইন্টিগ্রেশনের লিমিটটা তোমাকে ডিফাইন করে দিচ্ছে, দ্যাট ইজ ডেফিনিট ইন্টিগ্রেশন। এখান থেকে কীরকম প্রবলেম আসে ডেফিনিট ইন্টিগ্রেশনে, ধরো তোমাকে একটা গ্রাফ দিল, এখানে বললো একটা কার্ভ আছে, কার্ভের একটা ইকুয়েশন fx দিয়ে দিল, তারা বললো এই যে কার্ভের আন্ডারে এরিয়া x = 0 থেকে x = ধরো 5 এর মধ্যে যে কার্ভের এরিয়া সেটা বের করো। এই টাইপের প্রবলেম তোমাদের ডেফিনিট ইন্টিগ্রেশন থেকে আসে। আর ইনডেফিনিট ইন্টিগ্রেশনে সেখানে নর্মাল কোনো একটা ইন্টিগ্রেশন দিয়ে দেবে, তার থেকে প্রুফস দিতে পারে, ইন্টিগ্রেশনের বিভিন্ন প্রবলেমস দেবে। এবার টপিকে আসা যাক যে ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা জানতে গেলে, পড়তে গেলে, দেখো এটা মোস্ট ডিফিকাল্ট ওয়ান। যারা ধরো সায়েন্স থেকে আসোনি, যারা 10 পাস করে বা আর্টস থেকে এসো, তার জন্য খুবই একটু ডিফিকাল্ট চ্যাপ্টার।
বাট এখানে যদি তুমি স্টেপ বাই স্টেপ ফলো করো এখান থেকেও কোশ্চেন সলভ করতে পারবে। দেখো ইন্টিগ্রেশন কিন্তু তোমাদের সেমিস্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। এখানে তোমাদের মোটামুটি 20 থেকে নর্মাল সার্কামস্ট্যান্সেসে 20 থেকে 25% কোয়েশ্চেন এখান থেকে আসে, ইন্টিগ্রেশনের টপিকের আশেপাশে আসে। এবার দেখো ব্যাপারটা হচ্ছে ইন্টিগ্রেশন চ্যাপ্টার মানে শুধু ইন্টিগ্রেশন নয়, এই ইন্টিগ্রেশন চ্যাপ্টারে কোয়েশ্চেন করতে গেলে তোমাকে ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট জানতে হবে, সাইনের কম্পাউন্ড অ্যাঙ্গেল ফর্মুলা যেগুলো সাইন এ প্লাস বির ফর্মুলা কি, সাইন 2 থিটার ফর্মুলা কি, সাইন 3 তারপরে কস 2 থিটার ফর্মুলা কি, ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা কি, এই যে তোমার সাইনের কম্পাউন্ড অ্যাঙ্গেলের যত ফর্মুলা সেগুলো মনে রাখতে হয়। ইন্টিগ্রেশন নট অ্যাজ ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার, ইট ইজ এ সাম অফ চ্যাপ্টার। ইন্টিগ্রেশন সলভ করতে গেলে পুরো একটা তোমাকে ডোমেনের নলেজ রাখতে হবে। আর একটা কিছু বেসিক জিনিস বলে রাখি, ইন্টিগ্রেশন চ্যাপ্টার করতে গেলে তোমাকে ফার্স্টে তো হচ্ছে ফর্মুলাস মুখস্থ করতে হবে, ফর্মুলাস। তারপরে বেসিক্সের মধ্যে ফর্মুলার পর এখানে 3টে মেথড আছে ইন্টিগ্রেশনে। একটা হচ্ছে ইন্টিগ্রেশন, একটা যে সবচেয়ে ইন্টিগ্রেশন যেটাকে হার্ট বলি, দ্যাট ইজ সাবস্টিটিউশন মেথড। সাবস্টিটিউশন এই মেথডটা হচ্ছে ইন্টিগ্রেশন করার একটা মানে কি বলবো রামবান, যেটা হার্ট অফ ইন্টিগ্রেশন। সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন কীভাবে করে, কোনো কঠিন ইন্টিগ্রেশনকে কীভাবে সাবস্টিটিউশন করে সহজ করতে হয়, এটা তোমাকে শেখায় সাবস্টিটিউশন। এছাড়াও ইন্টিগ্রেশন বাই পার্টস, যেটাকে আইলেট বা লিয়ার্ডের রুল বলি, ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস কখন কাজে লাগে, ধরো এখানে ইন্টিগ্রেশন দিয়েছে ইন্টিগ্রেশন লগ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই টাইপের একটা ইন্টিগ্রেশন দিয়েছে। এখানে দেখো দুটো ফাংশনসের গুণফল আছে, দুটো ফাংশন যখন গুণ থাকে তখন তুমি কীভাবে সলভ করবে, ইন্টিগ্রেশন বাই পার্টস লাগাতে হবে। এখানে লিয়ার্ডের রুল বা আইলেট রুলে আমরা করে থাকি। তো এই যে বেসিক্স জিনিসগুলো জানতে হবে। এছাড়াও আছে পার্সিয়াল ফ্র্যাকশন। পার্সিয়াল ফ্র্যাকশন কখন কাজে লাগায়, দেখো তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে পার্সিয়াল ফ্র্যাকশন আমাদের কখন কাজে লাগে। পার্সিয়াল ফ্র্যাকশন কখন কাজে লাগায় না, যখন ধরো লগ এক্স বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ডিএক্স, দুটো ভাগ আছে, ভাগ থাকলে পার্সিয়াল ফ্র্যাকশন লাগাই, গুণ থাকলে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস লাগাই। তো ইন্টিগ্রেশন চ্যাপ্টার ভালো করে করতে গেলে প্রথম হচ্ছে ফর্মুলাস ভালো করে মনে রাখতে হবে, সাবস্টিটিউশন মেথডটা খুবভাবে শিখতে হবে, হার্ট অফ ইন্টিগ্রেশন এটা। এই মেথড ইউজ না করে তুমি ইন্টিগ্রেশন করতে পারবে না। ইন্টিগ্রেশন বাই পার্টস, পার্সিয়াল ফ্র্যাকশন, তো এগুলো হচ্ছে ইন্টিগ্রেশন বলে না কোনো জিনিসে যুদ্ধে যাওয়ার আগে এগুলো হচ্ছে অস্ত্র শস্ত্র, এগুলো নিয়ে নামতে হবে। তো ইন্টিগ্রেশন চ্যাপ্টারে কিন্তু সবচেয়ে বেশি টাইম তোমাদেরকে দিতে হবে, কারণ এটা কনসেপচুয়াল, শুধুমাত্র ফর্মুলা মুখস্থ করে দিলে এটা হবে না। এখানে তোমাদের প্র্যাকটিস, যে যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো করে ইন্টিগ্রেশনের প্রবলেমস পারবে। এটা টাফ ওয়ান, বেশি টাইম দিতে হবে। যারা ম্যাক্সিমাম মার্কস পেতে চাইছো, ভালো মার্কস পেতে চাইছো 80% 90%, আমি বলবো গিভ মানে মোর টাইম ইন দিস চ্যাপ্টার, বেশি টাইম দাও, কারণ এটা হচ্ছে পুরো প্র্যাকটিসের ওপর, ঠিক আছে। আর এই বেসিক্সগুলো তোমাদেরকে করতে হবে ইন্টিগ্রেশন করতে গেলে, ঠিক আছে। এবার এই ইন্টিগ্রেশনের সাথে সাথে জড়িত আছে আমাদের নেক্সট ইউনিটগুলো, সেখানেও একটু ইন্টিগ্রেশনের কনসেপ্ট জানতে হবে, সেটা আমরা দেখবো। তাহলে আশা করি ইন্টিগ্রেশনে কী কী পড়তে হবে বুঝতে পেরেছো, ঠিক আছে। আর ইন্টিগ্রেশনটা মনে রাখবে, যত বেশি প্র্যাকটিস করবে ইন্টিগ্রেশনের প্রবলেম তত ভালো করে পারবে। দেখো ইন্টিগ্রেশনের নর্মাল সার্কামস্ট্যান্সেস আমি বললাম 20 থেকে 25% আসে। এবার সাপোজ 30%, 35%, ধরো 30% কোশ্চেন দিয়ে দিল, তুমি এই ভিডিওটা দেখার বললে স্যার আমাদের তো এবার 30% এসছে। দেখো বাবু, নর্মাল সার্কামস্ট্যান্সেসে 20 থেকে 25% কোশ্চেন আসবে। এবার এক্সেপশনাল হতে পারে যে 30% চলে এলো, ওটা অ্যাবনর্মাল কন্ডিশন। তাহলে তো শুধু ইন্টিগ্রেশনই তোমাদের সিলেবাসে দিয়ে দিতে পারতো। যদি ইন্টিগ্রেশন থেকে কোশ্চেন দেবে 30% 40%, তুমি ইন্টিগ্রেশন দাও, বাকি চ্যাপ্টারে কী দরকার। চ্যাপ্টার্সগুলো দিয়েছে, তারপরে সবগুলোই তোমাদের কাজে লাগে, সবগুলো থেকে ইকুয়াল ওয়েটেজ নর্মাল একটা স্ট্যান্ডার্ড পেপারে দেওয়া উচিত। তাই আমি বললাম ইন্টিগ্রেশনের স্ট্যান্ডার্ড হচ্ছে 20 থেকে 25% কোশ্চেন্স আসে, এটা সেইভাবে তোমাদেরকে ফোকাস করতে হবে। এবার হচ্ছে আমরা ইউনিট 4-এ আসি। ইউনিট 4, ঠিক আছে, চলো এবার আমরা ডিসকাস করবো ইউনিট 4। ইউনিট 4-এ তোমাদের কি আছে না, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটাকে আমরা ওডিই বলি। এটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমরা জানো এটা আছে। এখানে দেখো আমি একটা কথা বলে রাখি, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতে গেলে ইন্টিগ্রেশনের কিছু বেসিক জিনিস তোমাকে জানতে হবে। এখানে কি থাকে না, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দেয়, সেই ইকুয়েশনটাকে তোমাকে সলিউশন বের করতে হয়। তো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন কীভাবে বের করবে না, ইন্টিগ্রেশন করে। সেজন্য ইন্টিগ্রেশনের যে বেসিক্সগুলো বললাম, ফর্মুলা, ইন্টিগ্রেশন বাই পার্টস, সাবস্টিটিউশন মেথড, পার্সিয়াল ফ্র্যাকশন, এই 4টে জিনিস ইন্টিগ্রেশনের বেসিক্সগুলো তোমাদেরকে ভালো করে করে নিতে হবে যদি ইন্টিগ্রেশনে এই চ্যাপ্টারটা তোমরা করতে চাও। ইন্টিগ্রেশনের রকেট সায়েন্স বা ইন্টিগ্রেশনের ডিটেলস জানার দরকার নেই, ইন্টিগ্রেশন যদি বেসিক্সগুলো তুমি করে নাও এই চ্যাপ্টার সলভ করতে পারবে। এবার হচ্ছে এই চ্যাপ্টারে কী কী টপিক আছে। ফার্স্টে হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি,
আর হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ হায়ার অর্ডার, হায়ার অর্ডার। এগুলো দুটো মেন টপিক আছে। বাট এমসিকিউর জন্য কোন টপিক ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে? না, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি অ্যান্ড অর্ডার বের করা, এটা তোমাদের এমসিকিউতে আসে। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দেবে, সেখান থেকে ডিগ্রি আর অর্ডার বের করতে দেবে, এটা এমসিকিউর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডিগ্রি আর অর্ডার বের করা দিয়ে দেবে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার ডিগ্রি আর অর্ডার বের করো, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এবার আসি আমাদের টপিকগুলোতে, টপিকের জন্য কি ইম্পর্টেন্ট। তো টপিকের এখানে দেখো, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি চারটে টাইপ আছে। একটা হচ্ছে তোমার হচ্ছে সাবস্টিটিউশন বলছি, সেপারেশন অফ ভেরিয়েবল, separation of variable type, of variable, exact type, homogeneous type, আর একটা হচ্ছে linear differential equation, linear differential equation of first order first degree, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি। এখান থেকে কি আছে, এখানে একটাই টপিক আছে, দ্যাট ইজ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে যেমন চারটে টাইপ আছে, এখানে একটাই টাইপ আছে, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ হায়ার অর্ডার অর হায়ার ডিগ্রি, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, শর্টে লিখে দিচ্ছি। এইবার যদি সবগুলোর মধ্যে যদি আমাকে চুজ করতে বলো স্যার ইম্পর্টেন্ট কোনটায় বেশি ফোকাস করবো, দ্যাট ইজ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি আর লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ হায়ার অর্ডার হায়ার ডিগ্রি। এখান থেকে বেশি কোয়েশ্চেন্স ফোকাস আসে, সাবস্টিটিউশন থেকেও আসে, সেপারেশন অফ ভেরিয়েবল থেকে আসে, তারপরে এগুলো থেকে, তারপরে এক্সাক্ট হোমোজেনিয়াস, এগুলো ইম্পর্টেন্ট। তো সবচেয়ে বেশি ফোকাস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে থাকবে, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ হায়ার অর্ডার ও হায়ার ডিগ্রি, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। এখানে কীরকম আসে না, দেখো এর দুটো টাইপের ইকুয়েশন হয়, ডিওয়াই বাই ডিএক্স প্লাস py is equal to qx, অথবা একটা টাইপের ইকুয়েশনে dx by dy প্লাস px is equal to qy। এই দুটো টাইপ আছে। আর তোমার মনে আছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ফার্স্ট অর্ডারে কী করতে হয় না, প্রথমে আমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয়, তারপরে সলিউশন বেরোয়, বের করতে হয়। তোমাদের এমসিকিউতে অনেক সময় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে দিতে পারে। ঠিক আছে, ধরো একটা এই টাইপের ইকুয়েশন দিল বা এই টাইপের ইকুয়েশন দিল, বললো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করো, আর লং টাইপে আসবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে তো আসতেই পারে। এছাড়াও তোমাকে বলতে পারে যে তুমি এখান থেকে তার সলিউশন বের করো। তো সলিউশন বের করতে গেলে তোমাকে প্রথমে মাস্ট ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে জানতে হবে, আর এই দুটো টাইপের মধ্যে কোন টাইপ সেটা চুজ করতে হবে। প্রথমে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করো, তারপর সলিউশন বের করো। তো এই টাইপের কোয়েশ্চেন্স। আর লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দুটো জিনিস আসে, দেখো একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন আর পার্টিকুলার ইন্টিগ্রাল। সিএফ মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশনস, পিআই হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। কমপ্লিমেন্টারি ফাংশনস কীভাবে বের করে তোমরা জানো, একটা হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি দেয়, সেখানে কমপ্লিমেন্টারি ফাংশনস বের করতে হয়। প্রথমে অক্সিলারি ইকুয়েশন বের করতে হয়, তারপরে ওই অক্সিলারি ইকুয়েশনের রুটস বের করতে হয়। যারা পড়েছো তারা আশা করি রিলেট করতে পারছো। ওর রুটস বের করতে হয়, রুটস বের করার পর যদি এখানে তিনটে কেস আসতে পারে, when roots are same, when roots different, আর when roots are imaginary। তো এখান থেকে দু টাইপের কোশ্চেন আসতে পারে। একটা ইকুয়েশন দিল, তোমাকে বললো কমপ্লিমেন্টারি ফাংশনস বের করো অথবা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করো। এছাড়াও দিতে পারে জেনারেল সলিউশন বের করো। তখন তোমাকে কি করতে হবে, কমপ্লিমেন্টারি ফাংশনস বের করতে হবে প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে, দিয়ে যোগ করতে হবে। এটা জেনারেল সলিউশন। মানে তোমাদের কোশ্চেনে বলতে পারে আইদার সিএফ বের করো, আইদার পিআই বের করো, অথবা দুটোই বের করে জেনারেল সলিউশন বের করতে হবে। পিআইয়ের আলাদা টাইপ আছে, যেমন ধরো ফাংশনসটা সাইন আছে না কস আছে, তার জন্য আলাদা মেথড হয়। এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, তার জন্য একটা আলাদা মেথড হয়। আচ্ছা, এছাড়াও তোমাদের এক্স বা ওয়াইয়ের ফাংশনস থাকলে তার জন্য আলাদা মেথড হয়। তো এই সব জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে। এই চ্যাপ্টারের বা এই ইউনিটের সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পার্টটা অফ হায়ার অর্ডার অ্যান্ড ফার্স্ট অর্ডার। তো এই চ্যাপ্টারটা পড়তে গেলে তোমাদের ইন্টিগ্রেশনের কিছু বেসিক্সগুলো জানতে হবে, তবে এই চ্যাপ্টার ভালো করে পড়তে পারবে। এই চ্যাপ্টারটা ওই রকম, তুমি যদি একটা মেথড জানো
ইন্টিগ্রেশনের বেসিক্স জানো, এই চ্যাপ্টারটা আরামসে করতে পারবে। এখানে হচ্ছে স্টেপ বাই স্টেপ, তুমি জানো এই ইকুয়েশন আইডেন্টিফাই করলাম, আইএফ বের করবো, সলিউশন বেরিয়ে যাবে। সরি, তারপরে লিনিয়ার ডিফারেন্স হলো হায়ার অর্ডার যদি থাকে সেটা আইডেন্টিফাই করলাম, সিএফ বের করলাম, পিআই বের করলাম, জেনারেল সলিউশন বের করে দিলাম। তো এইটা হচ্ছে তোমাদের পুরো ইউনিট 3-র পুরো ফোকাসের যে কোয়েশ্চেন্সগুলো আছে, সরি ইউনিট 3 বলছি, ইউনিট 4-এর পুরো ফোকাসের যে টপিকগুলো আছে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। এবার আসা যাক আমাদের ইউনিট 5-এ। ওকে, নাও ইউনিট 5। ইউনিট 5-এ তোমাদের কি আছে? পার্সিয়াল ডিফারেন্সিয়েশন। এই জিনিসটা কি দেখো, নর্মাল ডিফারেন্সিয়েশন ধরো আমরা dy/dx এইভাবে লিখি, পার্সিয়ালের ক্ষেত্রে কি হয়? ∂y/∂x। ঠিক আছে, পার্সিয়াল ডিফারেন্সিয়েশন টপিকটা আছে তোমরা জানো। এখান থেকে কীরকম কোয়েশ্চেন্স আসে না, ধরো তোমার একটা ফাংশনস দিয়ে দিল y = প্রথম হচ্ছে বেসিক্স কোয়েশ্চেন, প্রথমে বেসিক্স থেকে কোয়েশ্চেন্স আসতে পারে, বেসিক্স। ঠিক আছে, ধরো y = ফাংশনস দিয়ে দিল e⁻xyz, তোমাকে বলতে পারে ∂y/∂x বের করো, সরি y না, ধরো একটা ফাংশনস তোমাকে u দিয়ে দিল, তোমাকে বললো ∂u/∂x বের করো, অথবা বলতে পারে ∂u/∂y/∂x বের করো, অথবা বলতে পারে ∂u/∂z ∂2u, এটা ∂3u/∂x ∂z ∂y/∂x বের করো। এই টাইপের যে বেসিক্স কনসেপ্টের উপর কোয়েশ্চেন্স এটা আসতে পারে, এই টাইপের কোয়েশ্চেন্স আসতে পারে এই চ্যাপ্টার থেকে। এছাড়া কি আছে না, তোমার আসতে পারে হোমোজিনিয়াস ইকুয়েশনের কনসেপ্ট। তোমাকে এই চ্যাপ্টারে হোমোজিনিয়াস ইকুয়েশনস কি জিনিস পড়তে হবে, হোমোজিনিয়াস ইকুয়েশন, এই হোমোজিনিয়াস ইকুয়েশন পড়তে হবে আর এর ডিগ্রি বের করা শিখতে হবে, যে হোমোজিনিয়াস ইকুয়েশনের কীভাবে ডিগ্রি বের করে, এটা হচ্ছে বেসিক্স টপিক। তারপর হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন কী জিনিস, হোমোজিনিয়াস ইকুয়েশন কীভাবে আইডেন্টিফাই করে, আর যারা পড়েছো তারা রিলেট করতে পারছো, আমাদের কাছ থেকেও যারা পড়েছো তারা নিশ্চয়ই রিলেট করতে পারছো, এই টপিক আমরা অলরেডি করে নিয়েছি। সেখান থেকে ডিগ্রি কীভাবে বের করে, ঠিক আছে। এরপর হোমোজিনিয়াস ইকুয়েশনের পর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ অয়েলার্স থিওরেম। অয়েলার্স থিওরেম, অয়েলার্স থিওরেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের 90% চান্স থাকে একটা কোয়েশ্চেন্স আসার অয়েলার্স থিওরেম থেকে এই চ্যাপ্টারে। এবার দেখো হোমোজিনিয়াস ইকুয়েশন কেন পড়তে হলো না, অয়েলার্স ইকুয়েশন শুধুমাত্র হোমোজিনিয়াস ইকুয়েশনের জন্য অ্যাপ্লিকেবল। অয়েলার্স ইকুয়েশনস বা অয়েলার্স থিওরেম, সরি অয়েলার্স ইকুয়েশনস বলছি, অয়েলার্স থিওরেম শুধুমাত্র হোমোজিনিয়াস ইকুয়েশনের জন্য অ্যাপ্লিকেবল, এই জন্য আমাকে অয়েলার্স থিওরেম ভালোভাবে পড়তে হলো। এইবারে ব্যাপারটা হচ্ছে অয়েলার্স থিওরেম থেকে কী টাইপের কোয়েশ্চেন্স আসে, বেসিক এর স্টেটমেন্ট বলতে পারে কি স্টেটমেন্ট, এটা এমসিকিউতে আসতে পারে যে অয়েলার্স ইকুয়েশনের স্টেটমেন্ট। তারপরে দিতে পারে কোনো একটা ইকুয়েশনস তোমাকে দিয়ে দিল, বললো ভেরিফাই অয়েলার্স থিওরেম, ভেরিফাই অয়েলার্স থিওরেম, ভেরিফাই অয়েলার্স থিওরেম, ঠিক আছে, ভেরিফাই অয়েলার্স থিওরেম এই টাইপের কোশ্চেন দেবে, একটা ইকুয়েশন দিতে পারে বলবে ভেরিফাই অয়েলার্স থিওরেম। এছাড়াও ইউজিং অয়েলার্স থিওরেম প্রুভ দ্যাট, প্রুভের কোশ্চেন দিতে পারে। তাহলে এই চ্যাপ্টার থেকে বেসিক্সের কোশ্চেন্স, হোমোজিনিয়াস ইকুয়েশনের কনসেপ্ট আমাদেরকে পড়তে হবে, ডিগ্রি বেসিক্সের মধ্যে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন কীভাবে করে সেটা পড়তে হবে, হোমোজিনিয়াস ইকুয়েশন তার ডিগ্রি কীভাবে বের করে, অনেক সময় ডিগ্রিটাকে অর্ডারও বলে, কীভাবে বের করে সেম জিনিস। দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য ডিগ্রি অর্ডার দুটো আলাদা, বাট হোমোজিনিয়াস ইকুয়েশনের জন্য কোথাও কোথাও ওটাকে ডিগ্রি বলে, কোথাও কোথাও অর্ডার বলে, সেম জিনিস। বেশিরভাগ ক্ষেত্রে ডিগ্রি ইউজ করি। অয়েলার্স থিওরেম, অয়েলার্স থিওরেম স্টেটমেন্ট কি, অয়েলার্স থিওরেম ভেরিফাই অয়েলার্স থিওরেম, কোনো একটা ইকুয়েশন দিতে হবে বলে ভেরিফাই অয়েলার্স থিওরেম, অথবা কোয়েশ্চেন এভাবে আসতে পারে ইউজিং অয়েলার্স থিওরেম প্রুভ দ্যাট, একটা প্রুফ দিতে পারে। তো এটা হচ্ছে পার্সিয়াল ডিফারেন্সিয়েশনের পুরো কনসেপ্ট। একটা জিনিস বলে রাখি, পার্সিয়াল ডিফারেন্সিয়েশনটা এমন একটা টপিক না এখানে ইন্টিগ্রেশনের অল্প কনসেপ্ট জানলেও তোমরা করতে পারবে। যেমন ধরো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওখানে ইন্টিগ্রেশনের কমপ্লিট তোমাদেরকে কনসেপ্ট ভালোভাবে জানতে হবে বেসিক্সের। এখানে যদি একটু উইক থাকো ইন্টিগ্রেশনে তাও সলভ হয়ে যায়, এই জন্য এই চ্যাপ্টারটাই ফোকাস করবে। এখানে শুধুমাত্র অয়েলার্স থিওরেম জেনে ওটা কীভাবে করবো, ডিফারেন্সিয়েশনের যদি তুমি ফর্মুলা জানো বা ডিফারেন্সিয়েশনের কনসেপ্টও যদি তোমার জানা আছে, এই চ্যাপ্টারটা খুবই ইজি তোমাদের জন্য, ঠিক আছে। এই চ্যাপ্টারের জন্য কী লাগবে আবার বলে দিই, বেসিক্স ডিফারেন্সিয়েশনের ফর্মুলাস তার কনসেপ্ট ভালো করে করতে হবে এই চ্যাপ্টারের জন্য। নেক্সট ইউনিটে আসি, দ্যাট ইজ আমাদের লাস্ট ইউনিট, দ্যাট ইজ ইউনিট 6। ওকে, লেটস স্টার্ট ইউনিট 6। ইউনিট 6-এ তোমাদের দুটো টপিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে সহজ টপিক তোমাদের বলে রাখি, স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স ভেরি ইজি। যারা তোমাদের মনে হয় যে ইন্টিগ্রেশন একটু ভালো নয় বা ইন্টিগ্রেশন একটু মাথা খাটাতে হয়, তার জন্য বলবো সবচেয়ে সহজ টপিক হচ্ছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সে কী পড়তে হয়, মিন বের করা, তোমরা জানো যারা পড়েছো, মিন, মড, মিডিয়ান,
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, এগুলো বের করে শিখতে হয়। তোমরা জানো স্ট্যাটিস্টিক্স থেকে কীভাবে কী কোশ্চেন্স আসে? স্ট্যাটিস্টিক্স থেকে কীভাবে কোশ্চেন্স আসে? তোমাকে কোনো একটা স্যাম্পল দিয়ে দিল, কোনো একটা মানে ডেটা স্যাম্পল দিয়ে দিল, সেখান থেকে বলতে পারে মিন বের করো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো, মিডিয়ান বের করো। তো কী টাইপের কোশ্চেন্স আছে একটু বলে দিই। ধরো তোমাদের বললাম একটা ক্লাসরুম, ধরো একটা ক্লাসরুমে স্টুডেন্টসদের ওয়েট আমি বলছি, ধরো ওয়েট অফ স্টুডেন্ট আর নাম্বারস। ধরো একটা ক্লাসরুমে বলে দিল 52 কেজি, ধরো 45 কেজি, ধরো 42 কেজি, 57 কেজি, মানে স্টুডেন্টসের ওয়েট বলছে, ঠিক আছে। বা ধরতে পারো একটা গোডাউন আছে, গোডাউনে কিছু বস্তা রাখা আছে, কোনো ধরো চালের বস্তা রাখা আছে, বললো 52 কেজির বস্তা 10টা আছে, 45 কেজির বস্তা 9টা আছে, 42 কেজির বস্তা 5টা আছে, 57 কেজি বস্তা 2টো আছে, 65 কেজির বস্তা 10টা আছে। এই পুরো স্যাম্পল স্পেস একটা দিয়ে দিল, বললো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো বা মিন বের করো, এটা বলতে পারে। দেখো এখানে 3টে টাইপের কোয়েশ্চেন্স আছে। একটা নর্মাল কোয়েশ্চেন্স, একটা আছে ফ্রিকোয়েন্সি দিয়ে কোয়েশ্চেন্স, একটা আছে রেঞ্জ দিয়ে কোয়েশ্চেন। ফ্রিকোয়েন্সি দিয়ে কোয়েশ্চেন্স কীরকম আছে? আবার ধরো আমি ধরলাম একটা গোডাউনের মধ্যে বস্তা আছে, বস্তার ওয়েট আর নাম্বারস। ফ্রিকোয়েন্সি দিয়ে কোয়েশ্চেন্স দিলে তোমাকে এই যে এক্স্যাক্ট ভ্যালু দিয়ে দিচ্ছিল এটা নয়, তোমাকে বললো 20 থেকে 30 কেজির মধ্যে 10টা বস্তা আছে, তারপরে 30 থেকে 40 কেজির 8টা বস্তা আছে, 40 থেকে 50 কেজির 7টা বস্তা আছে, 50 থেকে 60 কেজির 12টা বস্তা আছে। এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো, মিন বের করো, মড বের করো। তো এই টাইপের তোমাদের একটা স্যাম্পল স্পেস দেবে, সেখান থেকে বের করতে হবে। আমি বলি খুবই সোজা কোয়েশ্চেন, খুবই সোজা একটা ইউনিট। এখানে কি হয়, তুমি যদি মেথড জানো স্টেপ বাই স্টেপ করতে পারবে। এখানে তোমাকে বেশি মাথা বা কোনো রকেট সায়েন্স বা কোনো বেসিক কনসেপ্ট নিয়ে তোমাকে মাথা খাটাতে হয় না। এখানে তুমি যদি জানো প্রসিজার স্টেপ বাই স্টেপ, এখানে সিম্পল হচ্ছে থিওরির মতো, একবার ধরলে লাস্টে শেষ হবে। তোমাকে খালি স্টেপস বা তোমাকে ভালোভাবে এগুলো জিনিসগুলো জানতে হবে। এইবার আসি আমি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এর সেকেন্ড টপিক। একটা তো হলো স্ট্যাটিস্টিক্স, তারপর হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটিতে তোমরা জানো প্রবাবিলিটি থেকে কী রকম টাইপের কোয়েশ্চেন্স আসে। তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে এই যে 6টা তোমাদের ইউনিট, আমি প্রত্যেকটা ইউনিট ওয়াইজ ডিসকাস করে দিলাম কী টাইপের কোয়েশ্চেন্স আসে। প্রবাবিলিটি থেকে তো জানো প্রবাবিলিটির কোয়েশ্চেন্স আসে, ওখানে বিভিন্ন ধরনের আসতে পারে। একটা বক্সে এতগুলো বল আছে, লাল বল আছে, নীল বল আছে, সেখান থেকে বের করে একটা লাল বল বের করার প্রবাবিলিটি কত, এই টাইপের কোয়েশ্চেন্স, মানে প্রবাবিলিটি রিলেটেড কোয়েশ্চেন্স। টসিং অফ কয়েন, তারপরে একটা ডাইস থ্রো করা হলো, তার বিভিন্ন রেজাল্টস নিয়ে এই টাইপের কোয়েশ্চেন্স আসে। দেখো এই যে 6টা ইউনিট আমি ডিসকাস করলাম, আমার আজকের মোটো ছিল প্রত্যেকটা ইউনিটের ইম্পর্টেন্ট টপিকগুলো ডিসকাস করা, আর কী কী টপিক আছে ওই ইউনিট পড়ার জন্য কী কী বেসিক্স নলেজের দরকার সেগুলো ডিসকাস করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের কোনো টপিক আর ছাড়া যাবে না। মানে আমার ছিল যে তোমাদের সিলেবাসে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো জানিয়ে দেওয়া, যাতে পরীক্ষার সময় মনে না হয় যে এটা ছেড়ে গেছে। এবার আমি তোমাদের এই 6টা ইউনিটের একটা কথা বলে রাখি। এই 6টা ইউনিটের মধ্যে যদি আমাকে সবচেয়ে সহজ ইউনিট চুজ করতে বলো, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 6, এই 3টে ইউনিট ছাড়বে না, খুব ভালো করে করবে। যাদের ম্যাথামেটিক্সে শুধু পাস করার একটা ভয় আছে তাদের জন্য বলবো এই ইউনিট 1, ইউনিট 2 অ্যান্ড ইউনিট 6 খুব ভালোভাবে করবে। কারণ এখানে না ইন্টিগ্রেশনের কনসেপ্ট জানতে হয়, না ডিফারেন্সিয়েশনে, এখানে ডাইরেক্ট প্রসিজার জানতে হয়। আর যদি বলো এটা সবচেয়ে সহজ 3টে ইউনিট, আর যদি টাফ ইউনিট বলো, টাফ ইউনিটের মধ্যে সবচেয়ে টাফে আসে তোমার ইউনিট তোমাদের 3, যেটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, তারপরে ইউনিট 4 যেটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তারপরে এই 3টে ইউনিটের মধ্যে কম টাফ হচ্ছে পার্সিয়াল তোমাদের হচ্ছে ডিফারেন্সিয়েশন। আর বাকি যে ইউনিট 1, ইউনিট 2 মানে হচ্ছে তোমার ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স, কোঅর্ডিনেট জিওমেট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, এগুলো হচ্ছে খুব সহজ। তাই এই 3টে ইউনিট যাদের ম্যাথমেটিক্সের ভীতি আছে বা পাস করার ভয় আছে, ব্যাকলগের ভয় আছে, তারা এই 3টে ইউনিট খুব ভালো করে করো। তো আশা করি আজকের ভিডিও থেকে তোমাদের পুরো যে সিলেবাসের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আমরা এর পরের ভিডিওতে ইউনিট ওয়াইজ ডিসকাশন করব। এছাড়াও আমি তোমাদেরকে বলেছি তোমাদের এই ভিডিও দেখে যদি মনে হয় যে কোনো একটা টপিক বা কোনো জিনিসের উপর তোমাদের ভিডিও চাই, তোমরা কমেন্টে জানাও। যেটা সবচেয়ে বেশি কমেন্ট আসবে সেটা নিয়ে আমি ভিডিও বানাবো। এছাড়াও যদি কোনো কমেন্টে বেশি লাইকস আসে সেই টপিক নিয়েও ভিডিও বানাবো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে তোমাদের নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।